স্নেহার মনটা আবার কিছু না বলে পড়তে আরম্ভ করে দিলাম। আমার এত অন্যমনস্ক হয়ে গেছি না আমি, ফিরে দেখায় ফিরে এলাম। কেমন আছো বলো বন্ধুরা? আশা করি ভালো আছো। দেখতে দেখতে 15 তারিখ হয়ে গেল। এবার 26 সালটাও শেষ হয়ে যাবে, 27 সাল আসবে, সেটাও শেষ হয়ে যাবে। এমনি করে যায় যদি দিন, যাক না, কি আরামের কথা না। থাকতে দে আমায়, থাকতে দে না, আপন মনে থাকতে দে না। বাস্তবে কি তাই হয়? আমি কি কাউকে আপন মনে থাকতে দিই না তো। সংসারের প্রয়োজনে অনেকবার অনেক কিছু বলতে হয়, না ইচ্ছে থাকলেও বলতে হয়, এটা লাগবে ওটা লাগবে। মেয়েকে এটা পাঠাতে হবে, বড় নাতির জন্মদিন, তার জন্য রাখতে হবে। সমস্ত তো সাংসারিক কথাবার্তাই এই বয়সে হয়। এখন বলে বসো না কাছে, বসে বসে বলো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন বলছো? আর বসার আর মতো তোমার কাছে বয়স নেই গো, যথেষ্ট বুড়ি হয়ে গেছি, নাতি নাতনি হয়ে গেছে। ঠিক আছে, ফিরে দেখায় আবার ফিরে যাই। আমরা 7ম পাঠ অবধি পড়েছিলাম, আজকে 8ম পাঠে আসছি। 8ম পাঠে আবার আজকে চলে এলাম। স্নেহার মনটা তোলপাড় হয়ে যাচ্ছে, কাউকে কিছু বলতে পারছে না, বুঝতে পারছে না মানুষটা এখন একলা কেমন আছে। মনে হচ্ছে বাধার প্রাচীরটা ভেঙে ফেলে ছুটে চলে যায়। নিজের অজান্তেই কখন যেসব অভিমান প্রতিশোধের আগুন ঠান্ডা হয়ে গেছে জানতে পারেনি। মনে হচ্ছে শাস্তি দিতে গিয়ে নিজেই চরম শাস্তি পেয়ে গেছে। সারাটা রাস্তা ঠাকুরকে বলতে বলতে আসছে, কেন ভগবান, কি অপরাধে আমায় বারবার পরীক্ষার সামনে দাঁড় করিয়ে দাও। বাড়িতে পৌঁছে যতটা সম্ভব স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। একটু পরে মা এক বাটি গরম পিঠে গরম মা এক বাটি ভর্তি করে পিঠে এনে সামনে দাঁড়ালেন হাসি মুখে। সারাদিন পরিশ্রম করে মা বানিয়েছেন, তাই মাকে কষ্ট দিতে ইচ্ছে করলো না। বাটিটা হাতে নিল, কিন্তু পিঠে গলা দিয়ে নামছে না। বাবার কথা মা গায়ে মুখে মাথায় মুখে হাত বুলিয়ে বললেন, বাবার কত আদরের মেয়ে ছিলি, আর কি ভাগ্য যে করেছিলি। স্নেহা হঠাৎ মাকে জড়িয়ে ধরে বুকে মুখ রেখে ডুকরে কেঁদে উঠল। অস্থির হয়ে মা বললেন, কি রে, কি হলো মা? স্নেহা কাঁদতে কাঁদতে ভেজা গলায় বলল, আর পারছি না মা, পারছি না যুদ্ধ করতে। মা শুধু বললেন, আমি আছি তো, আমি আছি বলে তাকে আরো দৃঢ়ভাবে বুকে জড়িয়ে ধরলেন। স্নেহা মাকে কান্না ভেজা গলায় বলল, মা, আমার এক বন্ধু খুব অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আমার তো তবু তোমরা আছো, ওর কেউ নেই, ও খুব একা। একটু যাবো মা ওকে দেখতে। মা বললেন, নিশ্চয়ই যাবে, যাবে বই কি মা, নিশ্চয়ই যাবে, তবে খুব সাবধানে যেও। স্নেহা উঠে দাঁড়িয়ে বলল, ফিরে এসে তো পিঠে খাচ্ছি মা। মা বুঝলেন মেয়ের মুখ দিয়ে এখন কিছুই উঠবে না। ঠাকুরের সামনে একটা ছোট রেখাবে খাঞ্চারেক বাতাসা ছিল, তাই এনে মেয়ের হাতে দিয়ে বললেন, একটু জল খেয়ে যাও, বাতাসাটা দিয়ে খালি পেটে যেও না, তারপরে এসে বমি করতে আরম্ভ করবেন। কলি তাই বাতাসা খেয়ে ঢকঢক করে জলটা খেলো। আসি মা বললেন। মা বললেন, এসো। রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে কত পুরনো কথা মনে আসতে লাগলো। স্নেহা কলকাতার বাসাতে শাশুড়ির আসা হয়নি, তার আগেই তিনি মারা গিয়েছিলেন।
জমি বিক্রিটা তিনি মেনে নিতে পারেননি। স্বামী সামান্য চাকরিতে যে বাড়ি ভাড়া দিয়ে কুলোতে পারত না, সব কলি সব কলি সবে কলি হয়েছে। বাড়ি ভাড়া দিয়ে কুলোতে পারত না, সবে কলি হয়েছে মেয়েকে ফেলে একটা টিউশনও নিতে পারছে না। স্নেহার দাদা এসে একদিন ওদের অবস্থা দেখে অবাক হয়ে গেল। রাগ হলো নিজের কাকার ওপর। জোর করে মেয়েটাকে কি একটা গ্রামে বিয়ে দিল। সত্যি তো, সারা জীবন যে কলকাতায় থেকেছে, সে কি পারে একটা গ্রামে গিয়ে থাকতে? দুদিনের মধ্যেই দাদা মাকে নিয়ে এলো। মা এসে মেয়ের ভার নিতে কাকি স্নেহা কাজ আরম্ভ করলো। স্কুলে পড়ানো এবং অনেক টিউশন, এটাই হলো স্নেহার জীবন। এর বাইরে আর স্নেহার কোনো জীবন থাকলো না। উদারস্থ পরিশ্রম করে যুদ্ধ করে সংসারটাকে টেনে নিয়ে যাচ্ছিল। তখনই স্কুলের নমিতাদি তাকে এই জায়গাটার সন্ধান দিলেন। এখানে মাইনেও অনেক বেশি, তাছাড়া বাড়ি ভাড়াটাও দিতে হবে না, আর টিউশনেরও অনেক সুযোগ আছে। তখন স্নেহা চলে আসে এখানে। ভাবনার জাল বুনতে বুনতে কখন যে আশ্রমের গেটের কাছে চলে এসেছে খেয়াল করেনি। আশ্রমের গেট পেরিয়ে স্নেহা পায়ে পায়ে হাসপাতালের করিডোরে এলো। দেখলো অমল দাঁড়িয়ে আছে। অমল অবাক হয়ে তাকে দেখে আমতা আমতা করে বলল, আপনি? স্নেহা নিজেকে যতটা সম্ভব সহজ করে বলল, কেমন আছেন উনি এখন? অমল বলল, এখন একটু ভালো। স্নেহা বলল, না মানে তখন তুমি বললে তো ওনার বাড়ির কেউ নেই, উনি একদম একা, তাই খবর নিতে এলাম। অমল বলল, বাড়ি বলতে আমি আর আমার বউ আর আশ্রমের মহারাজরা। স্যারকে আমরা সবাই খুব ভালোবাসি। আমি নিজের বাবার চেয়েও বেশি ভালোবাসি। উনি আমায় লেখাপড়া শিখিয়ে মানুষ করেছেন। উনি আমায় লেখাপড়া শিখিয়ে মানুষ করেছেন। অমল বলল, উনি আমার কাছে বাবার চেয়েও বেশি। স্নেহা বলল, তুমি বললে না ওনার মা মারা যাওয়ার পর এখানে চলে আসেন, ওনার বাবা বা ওনার স্ত্রী কখনো এখানে আসেনি? অমল অবাক হয়ে স্নেহার মুখের দিকে চাইল। মনে মনে ভাবল, কেই নি, কেনই বা এত কথা জানতে চাইছেন? স্যার বলতেন এনার বাবার জন্যই মা চলে গিয়েছিলেন। আর একজন কেউ ছিল যিনি বাবার জন্যই চলে গেছিলেন, স্যারের জীবন থেকে হারিয়ে গিয়েছিলেন। ইনি কি সে? জানতেই হবে। কিন্তু স্নেহা ভাবল, খুঁজে পাননি। ইনি কি তবে? স্নেহা ভাবল, এত এত প্রশ্নে ছেলেটা অবাক হয়ে যাচ্ছে, কিন্তু তাকে তো জানতেই হবে সব। অনেক ভুল হয়ে গেছে, অনেক দেরিও হয়ে গেছে। আর তো সময় নেই, সময় নষ্ট করা যাবে না। তার জন্যেই যদি মানুষটা নিজের উজ্জ্বল ভবিষ্যৎ জলাঞ্জলি দিয়ে নিজেকে নির্বাসন দিয়ে এখানে পড়ে থাকেন, তবে তার চেয়ে এই নির্বাসন দিয়ে এখানে পড়ে থাকেন, সন্ন্যাসীর মতন জীবনযাপন করেন, তবে তো তারও কিছু কর্তব্য থাকে। তার এতদিনের ধরে জমে থাকা ভুলের ভাণ্ডার যদি ভেঙে যায়, তার চেয়ে খুশি আর কে হবে? কিন্তু অভিমান কি শুধু তারই হতে পারে, আর একজনের পারে না? সে যদি বলে, কেন এত অবিশ্বাস, কেন অপেক্ষা করলে না? আর এখন আর তার কলি, তার জীবনের একটা তারা, তার জন্যেই সে প্রাণপাত করে যাচ্ছে। তবু তাকে সব জানাতে হবে। দূর থেকে হলেও মানুষটাকে সুস্থ করতেই হবে। আজকে ৮ম পর্বটা পড়লাম, কালকে আমার ৯ম পর্বে ফিরে দেখায় ফিরে আসবো, ফিরে দেখায় ফিরে যাই।
আর ফিরে দেখায় ফিরে আসি। মুখটা বড্ড ফুলে যাচ্ছে, নিজেরই ভীষণ অস্বস্তি লাগছে নিজেকে দেখে এখানে। রাখছি, হ্যাঁ? তোমরা সবাই ভালো থেকো। আর যদি একটু ভালো লাগে আমার গল্পটায়, একটু লাইক কমেন্ট শেয়ার করো।